নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাজ্যে রাজনৈতিক পালাবদল হলো 1 মাস হয়ে গেছে, কিন্তু নাটক তো চলছেই। বিভিন্ন মেয়র, পারিষদ, কাউন্সিলর ইস্তফা দিচ্ছেন, দুর্নীতির দায়ে জেলেও যাচ্ছেন। স্বয়ং মেয়র নিজেই ইস্তফা দিয়েছেন। ফিরহাদ হাকিমকে দিদিমণির সঙ্গ ত্যাগ করলেন। শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে তার যোগদান অনেক সম্ভাবনার জন্ম দিচ্ছে। আজকে আমার সঙ্গে একজন অতিথি আছেন যিনি সাংবিধানিক পদে আছেন। 1-8 বছর জন্য নয়, প্রায় 13-14 বছর হতে চলল। তিনি মিজোরামের অ্যাডভোকেট জেনারেল, তৃণমূল কংগ্রেসের মুখপাত্রও ছিলেন, অন্য দায়িত্বও পালন করেছেন। তিনিও ইস্তফা দিয়েছেন। আমি বিশ্বজিৎ বাবুর কাছ থেকে জানতে চাইব বাংলায় যেটা হচ্ছে কিভাবে তিনি সেটাকে ব্যাখ্যা করেন। বিশ্বজিৎ দা, আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন। শুনলাম আপনি সমস্ত তৃণমূলের সঙ্গে আপনার যে সম্পর্ক ছিল সেসব চুকিয়ে দিয়েছেন। দেখুন, গত 3 বছর ধরে আমি যখন তৃতীয়বারের জন্য অ্যাডভোকেটের জেনারেলের দায়িত্ব নিলাম 2024 সালের 16ই জানুয়ারি, আমি তখনই দলকে জানিয়ে দিয়েছিলাম যে আমার দ্বারা সক্রিয়ভাবে দলের কোনো কাজ করা সম্ভব না। আমি একটা সাংবিধানিক পদের দায়িত্ব নিয়েছি, সুতরাং আমার দ্বারা সম্ভব না। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে 2024-এর জানুয়ারি মাস থেকে আমি টোটালি অফ হয়ে গেছিলাম। আমি আগে যে মিডিয়াতে আসতাম, ডিফেন্ড করতাম দলকে, তার সব কিছুর থেকে আমি নিজেকে ডিট্যাচ করে নিয়েছিলাম। এবারে নির্বাচন হলো দেখলাম, এবং দেখুন, প্রথমেই একটা কথা বলবো যে এই ভরাডুবির জন্য দায়ী খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরা দুজনই সম্পূর্ণভাবে দায়ী। যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যে র্যাম্পেন্ট করাপশন বছরের পর বছর ধরে চলেছে, মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। আপনাদের এই বিলম্বিত বোধোদয় হলো কেন? এক্স্যাক্টলি, আমি জানি আপনি এই প্রশ্নটা করবেন। দেখুন, আমার কোনো বিলম্বিত বোধোদয় হয়নি। আমি 18 সালে আমি তৃণমূলে যোগ দিয়েছিলাম, তখন আমি এজি ছিলাম। পরবর্তীকালে আমি পদত্যাগ করি এবং 2019 এবং 20 মোটামুটি আমাকে বসিয়ে রাখা হয়েছিল, কারণ 20তে এমনিতেও কোভিড ছিল। 21-এর থেকে আমাকে আবার ডেকে এনে আমাকে দায়িত্ব দেওয়া হলো এবং বলা হলো যে দলকে ডিফেন্ড করতে হবে অ্যান্ড বিফোর দি মিডিয়া। তো আমি সেই কাজটা আরম্ভ করলাম এবং সেই কাজটা আমি খুব দায়িত্ব নিয়ে আমি ন্যাশনাল চ্যানেল এবং রিজিনাল চ্যানেলগুলোতে দলকে আমি ডিফেন্ড করেছি অত্যন্ত কঠিন পরিস্থিতিতে। কিন্তু ঘটনাটা হচ্ছে, যত দিন গেছে আমি বুঝতে পেরেছিলাম যে এটা ঠিক হচ্ছে না, আমার মন সায় দিচ্ছিল না, এবং আমি নিজেকে কিছুটা গুটিয়ে নিচ্ছিলাম ধীরে ধীরে। এর মধ্যেই আমি সুবর্ণ সুযোগ পেয়ে গেলাম যখন 2023 সালে আবার যে নতুন নির্বাচিত সরকার এলো মিজোরামে, তার মুখ্যমন্ত্রী আমাকে বললেন যে তুমি রাজি আছো কিনা আবার ফিরে আসতে। আমি সাথে সাথে তার অফারটা অ্যাকসেপ্ট করলাম এবং আমি দলকে বলে দিলাম যে আমি আর কোনো ব্যাপারে নেই। আমার প্রশ্ন হচ্ছে যে তৃণমূল মানেই তোলামূল, এটা বাংলার মানুষ তো 2018-র আগেও জানতো, এখনও জানছে। যে দলটার সঙ্গে তোলাবাজি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে সেই দলটা আপনি যোগ দিলেন কেন? এটাই তো প্রশ্ন। এটা হয়তো আমার ভুল হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখুন, 18 সালে কিন্তু এতটা খারাপ অবস্থা হয়নি। আমি যখন যোগ দিয়েছি তখন কিন্তু এই পরিস্থিতি ছিল না। পরিস্থিতিটা কিন্তু র্যাপিডলি ডিটোরিয়েট করে ফ্রম 2021। ওই টাইমটা কিন্তু খুব কঠিন টাইম, যখন 2021-এ দল পাওয়ারে এলো তৃতীয়বারের জন্য, এবং দেখা গেল শিক্ষা থেকে আরম্ভ করে একটার পর একটা দুর্নীতি আস্তে আস্তে এক্সপোজ হচ্ছে। আপনার কিন্তু আমি কিন্তু রয়েছে 2022-এর 22শে জুলাই। তা আপনি ছাড়লেন শেষে, তখন ছাড়লেন না? তখন ব্যাপারটা হচ্ছে, আমি বললাম, আমি কিন্তু তখন অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু আমাদের এই দলটাতে কোনো গণতন্ত্র বলে কিছু ছিল না।
দুজন দলটা চালাতো। না না, দলকে সংবাদ মাধ্যমকে বলতে পারতেন না। ওপেনলি প্রেস কনফারেন্স করে। এখানে ব্যাপার আছে, এখানে ব্যাপারটা হচ্ছে আমরা যারা এই দলটা করতাম উই ওয়ার আন্ডার কনস্ট্যান্ট থ্রেট। আমরা কিন্তু মানে প্র্যাকটিক্যালি উই ওয়ার আন্ডার কনস্ট্যান্ট থ্রেট। সুতরাং অনেকগুলো কম্পালশন ছিল যে বেরিয়ে আসতে চাইলেই যে বেরিয়ে আসতে পারবো তার কিন্তু ব্যাপার ছিল না এই দলে, এবং যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারতো। এবং আমি ব্যক্তিগতভাবে আমাকে কোনো একটা ঘটনা নিয়ে আমাকে থ্রেট করা হয়েছিল পার্সোনালি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থ্রেট করেছিলেন। আপনি হয়তো জানেন যে আমার এলাকায় আমি একটা দুর্গাপুজোর সাথে জড়িত। আমি তখন জগদীপ ধনকর তখন রাজ্যপাল, আমি ওনাকে চিনতাম, ইজ এ সিনিয়র অ্যাডভোকেট। তো আমি ওনাকে বললাম আমার পুজোতে দেখুন সারা উত্তর পূর্ব ভারত থেকে অনেক রাজ্যপাল অনেক মুখ্যমন্ত্রীরা এসছেন এবং ভারতীয় দলকার আপনার পুজোয় পুষ্পাঞ্জলি দিয়েছেন। পুষ্পাঞ্জলি দিয়েছেন, পরিবারকে নিয়ে এসে উনি আমার পুজোতে পুষ্পাঞ্জলি দিয়েছেন। আমার পুজোতে ভারতবর্ষের প্রধান বিচারপতি এসছেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা এসছেন। তো আমি ওনাকে ইনভাইট করতে উনি সাথে সাথে রাজি হয়েছেন। আমাকে পরের দিন অঞ্জলি দিয়ে উনি চলে গেলেন, নবমীর দিন আমাকে ডেকে পাঠানো হলো ভায়া সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাকে ডেকে পাঠানো হলো এবং ডেকে পাঠিয়ে আমাকে যেই ভাষায় থ্রেট করা হলো, সত্যি কথা বলতে কি আমি একটু ভয় পেয়ে গেলাম এবং নিজেকে তখন গুটিয়ে নেওয়া আরম্ভ করলাম। 19-20 আমি প্র্যাকটিক্যালি কোনো ব্যাপারে ছিলাম না। হ্যাঁ, 21, 22, 23 এটা হয়তো তখন সাহস নিয়ে মনের জোর নিয়ে আমি বেরিয়ে আসতে পারিনি, কিন্তু আমি সুযোগের অপেক্ষায় ছিলাম যে কখন এই দলটার সাথে আমি সম্পর্ক চুকিয়ে দেব। মানে এখন যখন ঘটিবাটি বেচা হয়ে গেছে তৃণমূলে, তখন আপনার মনে হলো সম্পর্ক চুকিয়ে দিতে হবে? না 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 না, আমার আগেই, এবং আমি সুযোগটা পেয়ে গেলাম। ওই যে বলছি 2023 সালে যখন আমাকে আবার তৃতীয়বারের জন্য এজির দায়িত্ব অফার করা হলো, আমি সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিয়ে আমি বলে দিলাম এই কারণে আমি আর করতে পারবো না, এটা একটা সাংবিধানিক পদ। সুতরাং আমি কিন্তু তৃণমূল থেকে ডিট্যাচড হয়ে গেছি 2023-এর ডিসেম্বর থেকে। 22 সালে যখন পার্থ গ্রেপ্তার হলো, অর্পিতার বাড়ি থেকে নোট উদ্ধার হলো, তখন আপনার মনে হলো না আপনি বললাম যে উই ওয়ার আন্ডার কনস্ট্যান্ট থ্রেট। আমরা কিছু আশা করেছিলেন, কিন্তু পেয়েও ছিলেন তো, রেরা চেয়ারম্যানশিপ আপনাকে অফার করা হয়েছে। সে তো দেখুন, আমাকে 2019 সালে গোড়াতে যখন আমি 18তে রিজাইন করলাম, আমাকে রেরার চেয়ারম্যান না, রেরার ট্রাইব্যুনালের লিগ্যাল মেম্বার আমি সাথে সাথে না করে দিয়েছি। কারণ আমি জানি যে আমাকে পরবর্তীকালে কি করতে হবে। দেখুন, একটা কথা আমি আপনাকে পরিষ্কার বলি, এই দল কিন্তু আমাকে কোনো স্বীকৃতি দেয়নি। কেন? আপনাকে 21-এ অভিষেক টিকিট দিতে চেয়েছিল, গ্রামে তাতে কি আছে? জেলা আমি যাইনি, আমি না করেছি। আমি বলেছি যদি দিতে হয়, আমি যেই জায়গায় চিনি না, আমি যেই জায়গায় জানি না, আমাকে কেন পাঠাচ্ছ তুমি? তোমাকে যদি দিতে হয় তুমি আমাকে আমার জায়গায় দাও। কিন্তু সেখানে সে দিল না। সেখানে দেখা গেল সে স্বর্ণদাকেই আবার রিপিট করলো। কি কারণ আমি সেটা বলতে চাই না, সেটা আপনারা সবাই। আপনি যদি এন্টালিতে টিকিট পেতেন তাহলে কিন্তু আপনি তৃণমূলটা ছাড়তেন না। এন্টালি মুসলিম অধ্যুষিত কেন্দ্র। আপনি ভুল করছেন। সন্দীপন সাহা তো ছেড়ে দিল আজকে। সন্দীপন সাহাকে এক্সপেল করেছে, এক্সপেল না করলেও আজকে সে ছাড়তো। এখানে আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যাকে নিয়ে এত হইচই হচ্ছে, এই যুবাটিকে তো আমি কম দিন চিনি না, 20 বছর ধরে চিনি। একটি বিশেষ প্রজাতির গিরগিটি, হ্যাঁ, ঋতব্রত। আমি অবাক হয়ে যাচ্ছি বিশ্বজিৎ বাবু, যে দলনেত্রী এক্সপেল করলো, খুব ভালো করে এক্সপেল করেছে। 58 জন বিধায়কের সমর্থন সূচক চিঠি দিলেন অধ্যক্ষকে, অধ্যক্ষ স্বীকৃতি দিল। এখন এই যুবাটি বলছে আমাদের অভিভাবিকা মমতা ব্যানার্জি, আমরাই তৃণমূল। আরে তৃণমূল এক্সপেল করলো, তৃণমূল বললো কোনো সম্পর্ক রাখি না, স্পিকারের কাছে গিয়ে বলছে আমরাই তৃণমূল। তৃণমূল হচ্ছে ক্যান্সারের মতো, অস্ত্রোপচার করে বাংলার মানুষ বাদ দিয়েছে, আর এই যুবা বলছে আমরাই তৃণমূল। কিভাবে ব্যাখ্যা করবেন? ট্রাস্টওয়ার্দি?
আদৌ ট্রাস্টওয়ার্দি? দেখুন, ওর উচিত ছিল, হ্যাঁ, এখন একটা ব্লক করে তাকে তো আলাদাভাবে বসতে হবে, আলাদাভাবে স্বীকৃতি নিতে হবে, বিরোধী দলের নেত্রী আর বিরোধী দলের নেতা হতে হবে, এই ব্যাপারগুলো আছে, এবং পরবর্তীকালে সিম্বলের ব্যাপার আছে। কিন্তু এক্ষুনি যদি, আমি মনে করি সেটা, এক্ষুনি যদি কোনো নতুন দল করে, তাহলে কি ওর পক্ষে সেই দলকে ক্যারি করে নিয়ে যাওয়া সম্ভব? আপনি মনে করেন সম্ভব না? এবারে কথাটা হচ্ছে, আপনি যেটা বলছেন সেটা আমি মানছি, যে তৃণমূল ইজ অলরেডি রিজেক্টেড এবং তাদেরকে এক্সপেল করা হয়েছে ফ্রম তৃণমূল। সে বলছে আমাদের অভিভাবক মমতা। এটা আমি জানি না, এটা যদি বলে থাকে, বলছে। ইট ইজ এ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। ইট ইজ এ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। একদিকে তৃণমূলের বিকল্প খুঁজছে, আরেকদিকে বলছে যে আমাদের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়। দিস অ্যাবসলিউটলি কন্ট্রাডিক্টরি স্ট্যান্ড। ভারতবর্ষে এরকম ঘটনা অতীতে হয়েছে, আপনার নিশ্চয়ই মনে আছে 1967 সালে কংগ্রেস নরাজ্যে ক্ষমতাচ্যুত হয় বিধানসভায়, এবং লোকসভায় তাদের আসন নেমে দাঁড়ায় 284টায় স্বাধীনতার 20 বছর পরে। তখন বিভিন্ন রাজ্যে, পাঞ্জাব বলুন, উত্তরপ্রদেশ বলুন, বিহার বলুন, জনসংঘ, প্রজাতান্ত্রিক সোশ্যালিস্ট পার্টি, ভারতীয় ক্রান্তি দল সংযুক্ত বিধায়ক দল করেছিল, এসভিডি। তারা বিভিন্ন সরকার গঠন করে এবং সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নেয়। এরকম একটা করতেই পারতেন। তৃণমূল নামটা ক্যারি করছে কেন? দেখুন, তৃণমূল নামটা যতদিন ক্যারি করবে, এটা আমার মনে হয় এটা তাদের জন্য ক্ষতি হবে। এটা তাদের জন্য ক্ষতি হবে, কারণ তৃণমূল ইজ রিজেক্টেড বাই দি পিপল। সেখানে তৃণমূল নাম যাদের সাথেই থাকবে, মানুষ কিন্তু তাদের সাথে থাকবে না বলে আমার বিশ্বাস। সুতরাং আগামী দিনে তাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, সাময়িক তার কাছে কোনো উপায় নেই, হয়তো তাকে একটা রেকগনিশন নিতে হবে, তাকে একটা অফিসিয়াল একটা রেকগনিশন দরকার তার, কিন্তু ইন দ্য লং রান তাকে কিন্তু তার স্ট্যান্ড চেঞ্জ করতে হবে। কারণ তৃণমূলের নাম এবং তৃণমূলের সিম্বল যদি থাকে, তাহলে কিন্তু মানুষের দ্বারা আবার সে প্রত্যাখ্যান হবে। আমি যতদূর খবর পেয়েছি, এই যুবার সঙ্গে যারা আছেন তাদের অনেকেই আগামী 2-1 মাসের মধ্যে তার সঙ্গ ত্যাগ করবেন। দেখুন, আমি একটা কথা গত 2-3 দিন ধরে আমি রেগুলার বলছি মিডিয়াতে, যে এই দলটা টুকরো টুকরো হয়ে যাবে। ইট ইজ জাস্ট দ্য বিগিনিং অফ দি এন্ড। শুরু হলো সবে আজকে, এর শেষ কোথায় এবং এর শেষ পরিণতি কোথায়, এটা আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই। কারণ এই দলের আর বিশ্বাসযোগ্যতা নেই। যারা জিতেছে, ঠিক আছে, মানুষের ভোটেই জিতেছে তো মানুষের ভোটে, কিন্তু আলটিমেটলি ওই যে কথাটা বললাম আমি, যে যদি এই তৃণমূলের সিম্বল এবং তৃণমূলের নাম ইউজ করে, ইন দ্য লং রান তাদের জন্য ক্ষতি হবে। আমি মনে করি তাদেরকে এখন থেকেই চিন্তা করতে হবে যে আগামী দিনে দলের নামকরণ এবং পুরো ব্যাপারটা খোল নলছে পাল্টে দেওয়া। কিন্তু সেটা কতদূর তারা করতে পারবে, তাদের দ্বারা কতদূর সম্ভব হবে, আমি সেটা বলতে পারবো না। দামি ব্র্যান্ডের সিগারেট খেয়ে, দামি ব্র্যান্ডের পাঞ্জাবি পরে, হ্যাঁ, নাদুস নুদুস হৃষ্টপুষ্ট যে যুবকটি ভাবছেন তিনি বিরাট কিছু করেছেন, তিনি একটি রাজনৈতিক গিরগিটি। কে ভালো লাগলো আমার কথা শুনে, লাগলো না, আই কেয়ার এ ফিক ফর দ্যাট। আমার এই প্রশাসনে একজনের প্রতি আমার ডিপ ডিপ অ্যাডমায়ার আছে, সেটা আজ থেকে নয়, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার লড়াইটা আমি দেখেছি খুব কাছ থেকে, 98-99 সাল থেকে, এবং এখনও দেখছি। এই সব নন্দীগ্রাম আজকে নন্দীগ্রাম হতো না যদি আজকে শুভেন্দু অধিকারী না থাকতো। এবং শুভেন্দু অধিকারী হ্যাজ বিন কম্পেল টু লিভ দি পার্টি। দল থেকে দল ছেড়ে দেওয়ার জন্য তাকে কম্পেল করা হয়েছে, আজকে তার যোগ্য জবাব পেয়েছে। 3টে দপ্তরের মন্ত্রী, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, সবই তো ছিল, সব কিছু ছেড়ে এসছিলেন। আমি শুভেন্দুবাবুকে নিয়েই বলতে চাই, কারণ এই ধরনের রাজনৈতিক গিরগিটি নিয়ে কথা বললে তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আপনার কি মনে হয়, শুভেন্দুবাবুর মাইলস টু গো, আরও অনেক অনেক শিখর ছোঁয়া বাকি আছে? নিশ্চয়ই, নিশ্চয়ই। আজকে দেখুন, শুভেন্দুবাবু আর হেমন্ত বিশ্ব শর্মা
এই দুজনকে যদি আপনি কম্পেয়ার করেন, দুজনের মোটামুটি ওর হচ্ছে কংগ্রেস ছেড়ে দেওয়া আর এর হচ্ছে তৃণমূল ছেড়ে দেওয়া। আপনি যদি ব্যাকগ্রাউন্ড দেখেন, ইট ইস অলমোস্ট দ্য সেম। হেমন্ত বিশ্ব শর্মা ওয়াজ কম্পেলড টু লিভ কংগ্রেস ডিউ টু তরুণ গগৈ, কারণ গৌরবকে তুলছিল পুত্র স্নেহ। এবং আমি নিজে, আপনি তো জানেন আমার সাথে তরুণ গগৈয়ের অত্যন্ত সুসম্পর্ক ছিল। আপনার পুজোর উদ্বোধনে এসেছিলেন। হ্যাঁ, হি কেম অল দ্য ওয়ে ফ্রম গুয়াহাটি। আমি তাকে দু একবার বয়েও ছিলাম, কিন্তু তারপর দেখলাম যে উনি ঠিক পছন্দ করছেন না, আমি নিজেকে গুটিয়ে নিলাম। ঠিক সেই জিনিস হয়েছে আজকে শুভেন্দু অধিকারীর সাথে। আচ্ছা বলুন তো, এই যে যুবা, এটা করার কি দরকার ছিল? শুভেন্দু অধিকারী যুব তৃণমূলটা তো খুব ভালোভাবে চালাচ্ছিলেন। আজকে সংগঠনটা ঘুরে ঘুরে সে করেছে, এতগুলো দায়িত্বে ছিল, মন্ত্রিত্ব, অ্যাডমিনিস্ট্রেশনটা বুঝতো, তাকে তো বাধ্য করা হয়েছে। কে না, চাপিয়ে দেওয়া একজন নেতা। আর উনি নন্দীগ্রাম থেকে আরম্ভ করে, উনি তো প্র্যাকটিক্যালি, আমি যতদূর জানি, হি ওয়াজ এ সিআর। কলেজ ইলেকশনে ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসাবে নির্বাচিত হয়েছে ছাত্র পরিষদ যখন করে, 1988 সাল। আমাদের অনেক জুনিয়র। আমি যখন ছাত্র পরিষদ করি, আমি বলছি 1979 সাল থেকে, আমরা তখন অশোক দেব, জয়ন্ত ভট্টাচার্য, সুব্রত দা, আমরা তখন করেছি। এবং সেই সময় 1988 সাল, তখনও আমি ছাত্র পরিষদ ছিলাম। 1989 সালে গিয়ে আমি যুব কংগ্রেসে আমি স্টেট কমিটির মেম্বার হলাম। তো তখন শুভেন্দুবাবু সিআর, এবং তারপরে ধীরে 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 কাঁথি পুরসভার চেয়ারম্যান, বিধায়ক, নির্বাচনে হেরেছেন, জিতেছেন, একটা বাই স্টেপ প্রথম থেকে রাজনীতিতে আছেন, এবং ধীরে ধীরে একেবারে সিজনড পলিটিশিয়ান হয়ে উঠেছেন। হি ইজ এ সিজনড পলিটিশিয়ান নাও। এখন শুভেন্দুবাবুর সাথে প্যারালাল বাংলায় তো কোনো নেতা নেই। আমি মনে করি উত্তর পূর্ব ভারতে আগামী দিনে উনি কিন্তু নিশ্চয়ই একটা রিমার্কেবল পারফরমেন্স দেখাবেন। এন্টায়ার এই যে পূর্ব ভারত দেখছেন, এখানে কিন্তু একটা রিমার্কেবল পারফরমেন্স আমরা আশা করছি না। দেখুন, অনেক সাংবাদিক আছেন, তারা দড়ি মাছ নাচুই পানি, এই যে সকল বড় বড় চ্যানেলগুলো 14 তলার অনুগ্রহের জন্য, বিজ্ঞাপনের জন্য, বলতে বিজেপি ক্ষমতায় আসবে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হবেন, হজম হচ্ছিল না অনেকে। তাই যাই হোক, ভাবতে পারিনি প্রথম থেকে। আমরা দু একজন, শুধু আমি নয়, কয়েকজন আছেন, 4-5 জন, উই স্টিক টু আওয়ার স্ট্যান্ডস ফ্রম দ্য লাস্ট 10 years। লড়াইটা এত কঠিন ছিল যে সত্যি কথা বলতে কি কেউ ভাবতে পারেনি যে এটা হতে পারে। না, আমি একটা জিনিস বলি, দেখুন, আমাদের সহকর্মীদের পুলিশ মিথ্যা মামলা দিয়েছে, থানায় ডেকে বসিয়ে রেখেছে। হ্যাঁ, আপনি সাংবিধানিক পদে ছিলেন, আপনার নিরাপত্তা ছিল, আপনারা তখন কেন বলতে পারেন? কিসের ভয়? যাদের ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে এই চরম দুর্বৃত্তরাজের বিরুদ্ধে সরব হয়েছেন, আপনার একটা কোজি কমফর্টের মধ্যে থেকে বলতে পারলেন না? এখন আপনাদের সব বিলম্বিত বোধোদয়। সেটা বলতে পারেন আপনি সেটা বলতে পারেন, আই এগ্রি টু দ্যাট। কিন্তু ঘটনাটা হচ্ছে, ওই যে বললাম, আমার কিন্তু পারফরমেন্সটা আমার কিন্তু খুব লিমিটেড। আমাদের কিন্তু কোনো বলার জায়গা ছিল না। আমাকে বলতে পারতেন, আপনি তো আমাকে আজ থেকে চেনেন না। দলে তো কোনো গণতন্ত্র ছিলই না। আমাদের যে বলবো, আমরা মনে হয়েছে এটা ভুল হচ্ছে, যেই জায়গায় বলেছি সেই জায়গায় বলে কোনো লাভ নেই, সেখান থেকে আসল জায়গায় পৌঁছতে পারিনি। তার সাথে মাঝে একটা প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল আইপ্যাক, যে আইপ্যাক সবসময় এসে মানে স্ক্রিপ্ট ধরাতো, তাদের কাজ ছিল স্ক্রিপ্ট ধরানো। আপনি কি বিজেপি জয়েন করতে চান? এই মুহূর্তে তো আমি কোনো কিছুই চিন্তা করিনি, কারণ আমি এই মুহূর্তে মনে করি আমি আজকের থেকে খুব হালকা লাগছে নিজেকে, এবং আমি মনে করি যে ঠিক আছে, আমার একটা সাংবিধানিক পদে আমি আছি এখন, এই সাংবিধানিক পদটা আমি এত বড় একটা দায়িত্ব, আমি সেটা যেরকম পালন করছি আমি সঠিকভাবে পালন করি। আগামী দিনে কি হবে সেটা আগামী দিনের ব্যাপার। এই যে বাংলায় একটা রাষ্ট্রবাদী হিন্দু সরকার হয়েছে, আপনি পুজো করেন, অনেকদিন ধরে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, আপনার বহু সামাজিক কাজকর্ম সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে অবহিত, এবং এটা খুব আমি অ্যাপ্রিসিয়েট করি। এই যে একটা হিন্দু সরকার এসছে,
তা এই হিন্দু রাষ্ট্রবাদী সরকার, কি বলবো, শুধু তো সরকার করবে না সব কিছু, ওয়েলফেয়ার স্টেট উন্নয়নের জন্য আপনাদের ইন্ডিভিজুয়ালের অবদান দরকার, তা সেভাবে কেন দেখছেন না? নিশ্চয়ই পজিটিভ এবং কনস্ট্রাকটিভ কোনো ব্যাপার থাকলে নিশ্চয়ই আছি, কনস্ট্রাকটিভ কোনো ব্যাপারে নিশ্চয়ই আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, আজকে এই যে কথাটা বললেন যে হিন্দু, দেখুন আপনি জানেন আমি কোথায় থাকি। আমি যেখানটা থাকি এন্টালি, প্র্যাকটিক্যালি এটা একটা দ্বীপ। আমার এখানে ধরুন এই ওয়ার্ডটা নিয়ে কথা বলছি, 20% হচ্ছে হিন্দু ভোট। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. আর 80% হচ্ছে মুসলমান ভোট। দেখুন পোলারাইজেশনটা কিন্তু শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, পোলারাইজেশনের রাজনীতি একটা সেকশনকে নিয়ে। আমি জানি একটা এফআইআর রয়েছে বোলপুরে, হ্যাঁ, একজন করেছেন সৌরিশ মুখার্জি বলে। এই যে ধর্মতলার অবস্থান মঞ্চ থেকে দিদিমণি বলছিলেন না, একটা কমিউনিটি যদি এক হয় তাহলে সামলাতে পারবেন তো। দেখুন এটা কিভাবে ছিল, এটা ছিল লাস্ট নেল ইন দি কফিন। হিন্দুরা, শুনে নিন, হিন্দুরা কিন্তু খুব আতঙ্কিত হয়ে গেছিল, তাদের ধারণা হয়ে গেছিল এবারে। এবং আমি বলছি আমার এলাকায়, এই এলাকায় আমি জানি, আমি এক একটা পার্টের আমি ইলেকশন রেজাল্ট দেখেছি। আমি জানি কোনটা হিন্দু ডমিনেটেড পার্ট, কোনটা মুসলিম ডমিনেটেড পার্ট। আপনি বিশ্বাস করবেন না যে কি ধরনের হিন্দুরা কিভাবে একত্রিত হয়েছে। কারণটা হচ্ছে তাদের একটা ধারণা হয়ে গেছিল যে এরপর যদি 2024-এ তৃণমূল ক্ষমতায় আসে, হিন্দুদের নতুন করে বাস্তুচ্যুত হতে হবে, আমাদেরকে বাংলাদেশ অথবা এই রাজ্য ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, আমরা থাকতে পারবো না। আমি শুভেন্দুবাবুকে এইভাবে ডিসক্রাইব করতে চাই। সবাই তো যোগীজিকে হিন্দু হৃদয় সম্রাট বলেন, শুভেন্দুবাবু কিন্তু বাঙালির কাছে হিন্দু হৃদয় সম্রাট, একমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই, এইটা প্রথম দিন থেকে বলেছে। আজকে যে অভূতপূর্ব হিন্দু কনসলিডেশন, তার কৃতিত্ব শুভেন্দুবাবুকে দিতেই হবে। 100 বার, কেন উনি প্রথম থেকে বলেছেন। এবং আমি আপনাকে আবার বলছি যে হিন্দুরা যেভাবে ভীত হয়ে উঠেছিল, হিন্দুরা যেভাবে আতঙ্কিত হয়ে গেছিল, আজকে কিন্তু এটা আতঙ্কের জন্য এই হিন্দু ভোটটা কিন্তু একত্রিত হয়ে গেছে। এই ভোটটা কিন্তু এইভাবে হিন্দু কনসলিডেশন আমরা কিন্তু কোনোদিন পশ্চিমবাংলায় দেখিনি। আমরা জানি কি বাঙালিরা ভোট দিতে বেরোয় না, বাঙালিরা সেকো মাকো একদম বেরোয় না। 12টার সময় একটু গরম হয়ে গেল, একটু রোদ উঠে গেল, যাবো না ভোট দিতে, যাবো না। এবার সেটা হয়নি, এবারে সেটা হয়নি, দলে দলে বেরিয়েছে। আমি ঠিক দুটো প্রশ্ন করব। সেটা হচ্ছে, এই নতুন সরকারের প্রায় 1 মাস হতে চললো, পারফরমেন্সের স্কেলে 10-এর মধ্যে কত দেবেন? দেখুন এক্ষুনি তো কোনো পারফরমেন্সের ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না, তবে একটা জিনিস, এখন অবধি কতগুলো স্টেপস যা নিয়েছে এটা নিঃসন্দেহ খুব রিমার্কেবল, সেটা আমরা ফিল করছি। নিরপেক্ষভাবে পুলিশ যেভাবে কাজ করছে, নিরপেক্ষভাবে অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে কাজ করছে, তাতে করে দেখুন সবে শুরু, ইটস জাস্ট দ্য বিগিনিং। তাতে করে কতগুলো চেঞ্জ চোখে পড়ার মতো। আমি কালকে একজনকে বলছিলাম যে আমাদের এন্টালি এলাকাটা মনে হচ্ছে বালিগঞ্জ সার্কুলার রোড হয়ে গেছে। মানে এবং আজকে প্রশাসনিক বৈঠকে শুভেন্দুবাবু বলে দিয়েছেন পুলিশ প্রশাসনকে, বিরোধী দলের বিধায়করা ফোন করলে ফোন ধরতে হবে, তাদের কি বক্তব্য সেটা শুনতে হবে, তাদের অভিযোগের বা তাদের দাবির কতটুকু বিহিত করা গেছে সেটাও সসম্মানে তাদেরকে জানাতে হবে। তৃণমূল জমানায় তো বিরোধী দলের ফোন টোন ধরতো না পুলিশ, এইরকম পুলিশ ফোন ধরতো না, খালি না, এই বক্তব্য কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে বাংলায় কিন্তু আমরা এর আগে শুনিনি। হয়তো বিধান রায়, ডক্টর রায়ের সময় হয়তো হয়েছিল, কিন্তু তারপরে আমি সম্মান জানিয়ে আমি জ্যোতিবাবুকে বলছি, জ্যোতিবাবুও খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, বুদ্ধবাবুকে সম্মান জানিয়ে বলছি, কিন্তু এই ধরনের বক্তব্য কোনো মুখ্যমন্ত্রীর এবং বিরোধীদেরকে এইভাবে সঙ্গে নিয়ে
যে কাজ করতে হলে একসাথে মিলে কাজ করতে হবে। এখানে উন্নয়নের ব্যাপার, উন্নয়ন করতে হলে বিরোধীদের সঙ্গে নিয়ে করতে হবে, বিরোধীদের বাদ দিয়ে করা যাবে না, কারণ দে আর অলসো পিপলস রিপ্রেজেন্টেটিভ এবং তাদের মতামত শুনতে হবে। সেটা তো আমরা এর আগে দেখিনি। বিগত 15 বছর কি হয়েছে আপনারা জানেন ভালো করে। কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়েই কোনো বিরোধীকে ডাকা হতো না, পাত্তাই দেওয়া হতো না। পুলিশ তো ছেড়ে দিন, পুলিশ তো কর্ণপাত করতো না। কিন্তু এখন যেটা উনি যে স্টেপসগুলো নিয়েছেন, নো ডাউট এটা প্রথম থেকেই দেখা যাচ্ছে। দেখুন, মর্নিং শোজ দি ডে, প্রথম থেকেই মনে হচ্ছে যে আগামী দিন বাংলার জন্য অনেক উজ্জ্বল ভবিষ্যৎ রাখা আছে। তাহলে আপনি কি বিশ্বাস করেন জন্ম যদি হিন্দু কুলে ভোট দাও তবে পদ্ম ফুলে? এখন তো বিশ্বাস করতে হবে সেটা। এতদিন হয়তো একটু ডিলাইমাতে ছিলাম, কিন্তু এখন তো দেখছি এই কথাটা সত্যি। থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ কথা বললাম মিজোরামের অ্যাডভোকেট জেনারেল, বিশিষ্ট আইনজীবী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব বিশ্বজিৎ দেবের সঙ্গে। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল